প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি বিশ্বজিৎ স্যার। আজ আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর যারা তোমরা প্রিটেস্ট পরীক্ষা শেষ করলে বাংলা প্রথম পত্রের যেগুলো টপিকস আমি প্রিটেস্টে লিখেছিলাম তার পরের একটি টপিকস, একটা কবিতা, আজকের কবিতা ফেব্রুয়ারি 1969, এই কবিতা নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করব। তোমরা জানো প্রিটেস্ট পরীক্ষা শেষ, সেখানে কে কেমন প্রস্তুতি নিয়েছিলে, কেমন পরীক্ষা দিয়েছ, এই পূর্বের ক্লাসে আমি সেগুলো বলেছি। আমি দারুণভাবে হতাশ। সেখানে তোমাদের কাছে আমার দত্ত আহ্বান, তোমরা নিজেদের জায়গাটা এভাবে নষ্ট করো না, সময়টা পড়াশোনায় দাও। তোমাদের জন্য সামনে খুব কঠিন পরিস্থিতি আসবে যখন তোমরা আসলে কোনো কুল পাবে না, তোমাদেরকে আমরা অনেক সময় রাগারাগি করি তোমাদের ভালোর জন্য। এর আগে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের কবিতা পর্যন্তই আমাদের, তার আগে আরো 5টা কবিতা, 6টা কবিতা আমরা রেখেছিলাম, 6টা গদ্য আমরা রেখেছিলাম টেস্টের জন্য। গ্রামারের সবগুলো আমরা তোমাদের এই পরীক্ষায় দেয়নি, কারণ কম্বাইন কোশ্চেন করেছিলাম। টেস্ট পরীক্ষা ডাবল কোশ্চেন হবে, ফার্স্ট পার্ট 100 মার্কস, সেকেন্ড পার্ট 100 মার্কস, বোর্ড প্যাটার্ন। সো কতটা মাথায় তোমাদের পড়াশোনা রাখতে হবে চিন্তা করো। 12টা গদ্য, 12টা পদ্য, 12 24, একটা নাটক, একটা উপন্যাস 26, ফার্স্ট পার্ট 26টা টপিকস। 1 মিনিট একটু ভাবো, 26টা টপিকস পড়তে হবে বাংলায়। ফার্স্ট পার্টে 26টা, এরপর সেকেন্ড পার্ট 100 মার্কসের, ওখানে গ্রামার, নির্মিতি অংশ সব মিলে 12টা দাগ নাম্বার থাকে। এক একটা প্রশ্নে শুধু 12 নম্বর বাদে 2টা করে অপশন থাকে, 2 ধরনের প্রশ্ন থাকে। 12 নম্বর থাকে 5টা রচনা। তো এই 12 দুগুণে 24 ওখানে, আর রচনা এখানে 5টা একই টপিক্সের উপর, কিন্তু মানে একই জিনিসের রচনা লিখতে হয়, কিন্তু অনেকগুলো করতে হয়। এখানে 12 24, ওখানে 12 24 আর 26। একবার ভাবো 2 পেপার পড়তে আমাকে কতটা বেগ পেতে হবে। সবাই ভাবি আমরা বাংলা কোন ব্যাপার না করলে পাস করে যাব। আমিও দেখতে চাই সেটা কিভাবে তোমরা পাস করো। তোমাদের কারণে তোমাদেরকে দিয়ে দেখাবো, উত্তরটা তোমাদের সামনে রাখবো। এই প্রশ্নের উত্তর তোমরা কি লিখছো, কোন নাম্বার পেয়েছো, তোমরা নিজেদেরকে বিবেচনা করে তারপর পাস মার্কস দেবে। আমি বলবো তোমরা দৌড়াও না, পড়াশোনা করো না, তা না, কিন্তু কোনো জায়গায় এমন দৌড়াও উষ্টাকে পড়ো। আর বাংলা নাম শুনলেই আরে কোনো ব্যাপার না, পাস করে যাবো। আমিও দেখতে চাই সেটা, আমিও দেখতে চাই সাজেশন আছে, শিট আছে, নোট আছে, সব কিছু তোমাদের জন্য হয়তো কেউ গুছায় রেখেছে। তোমরা সেখান থেকে নিয়ে পড়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে দেবে। আমিও সেটা দেখতে চাই। তো যাই হোক, আমি আজকে আমার টপিকের উপর আলোচনা করি। সবাই তোমরা আমার যখন ক্লাসটা দেখবে, বইটা বের করবে, বই বের করে সেই কবিতার লাইনের সঙ্গে আমার আলোচনাকে, আমার ব্যাখ্যাকে মেলাবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। ফেব্রুয়ারি 1969 কি হয়েছিল? গণ অভ্যুত্থান। আমার এই বাংলাদেশে, আমরা স্বাধীন দেশে আজ 2020-এর শেষ লগ্নে দাঁড়িয়ে 2021-কে আমরা আর কয়েকদিন পরেই বরণ করে নেব। কিন্তু এই বাংলাদেশ সৃষ্টির পিছনে দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের কিছু অংশ আমরা এই ফেব্রুয়ারি 1969-এ দেখতে পাবো। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাস এখানে আনছি না। ফেব্রুয়ারি 1969 এই অংশে গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান কথার অর্থ হচ্ছে জেগে ওঠা। গণ অভ্যুত্থান জনগণের জেগে ওঠা। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই তাদের অধিকার আদায়ের জন্য জেগে উঠেছিল। এই যে জেগে ওঠা 1969-এর ফেব্রুয়ারি, এই অভ্যুত্থান হয়েছিল, তাই সেই অংশটা আমাদের ইতিহাসে জায়গা করে নিয়েছে। আমরা আজকে ফেব্রুয়ারি বললে আরো কিছু বিষয় আমাদের সামনে আসে। ফেব্রুয়ারি 1952 কি হয়েছিল সেদিন?
আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, বাংলা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র বাঙালি লড়াই করে সংগ্রাম করে সে অধিকার নিয়েছিল। পশ্চিমা গোষ্ঠী, পশ্চিম পাকিস্তানের শোষক শাসক যাই বলি না কেন, তারা আমাদের প্রথম আক্রমণ করেছিল বাংলা ভাষার উপর, অর্থাৎ তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমরা মাকে মা বলবো, বাবাকে বাবা বলবো, তাদের এটা পছন্দ ছিল না। সেদিন বাঙালি জেগে উঠেছিল, বাংলাই হবে একমাত্র আমাদের রাষ্ট্রভাষা। তাদের সেই আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য তাদের উপর গুলি করা হয়েছিল। সেই রক্ত আমাদের রাজপথে ঝরেছিল। তারপরও আমরা শেষ পর্যন্ত বাংলা ভাষাকে নিজেদের মাতৃভাষা করে আদায় করে নিতে পেরেছিলাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে আমরা আমাদের যে মাতৃভাষা হিসেবে বাংলাকে পেয়েছিলাম, পরবর্তীতে এটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। পৃথিবীতে অনেক দিবস পালন করি, আমরাও করি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সৃষ্টি করেছি, যা এখন আন্তর্জাতিকভাবে পালিত হয়। এটা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি, এটা বাংলাদেশ হিসেবে আমরা গর্ববোধ করি, এটা বাংলা ভাষাভাষী লোক হিসেবে আমরা গর্ববোধ করি। তো আমি কেন বাংলা ভাষার কথা বললাম, কেন অভ্যুত্থানের কথা বললাম, কোথায় 52, কোথায় 69? মূলত এখানে দেখানো হয়েছে 1952 থেকে 1971 পর্যন্ত। 1952 আমাদেরকে শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদী চেতনা আমাদের ভিতরে আমরা ধারণ করেছিলাম। আমরা ফেব্রুয়ারি আসলে এখনো সেই সমস্ত শহীদ যারা নিজেদের রক্তের বদলে আমাদের বাংলা ভাষাকে দিয়ে গেছে, তাদেরকে সম্মান জানাই। আমরা এখনো কোন অধিকার আদায়ের জন্য শহীদ মিনার চত্বরে জড়ো হই। কেন? কারণ ওদের ওই আত্মত্যাগ আমাদেরকে অনুপ্রাণিত করে। তাই আমাদের কবি এখানে 1969 ফেব্রুয়ারিতেও আবার যখন আমাদের অধিকার আদায়ের জন্য, তখন ছিল ভাষার অধিকার, এখন 1969 ওই একই গোষ্ঠীর এগেইনস্টে আমাদের নাগরিক অধিকার আদায়ের জন্য আমরা আবার সোচ্চার হয়েছিলাম। তখন আমাদের ওই 52তে যারা শহীদ হয়েছিল, যারা ভাষার জন্য শহীদ হয়েছিল, তাদের কথা আমাদের মনে পড়ছিল। কারণ তারা আমাদের পূর্বসূরি, তারা আমাদেরকে পথ দেখিয়ে গেছে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আমাদের কবিতায় শামসুর রহমান সে বিষয়টা উপস্থাপন করছেন। এখান থেকে 71 পর্যন্ত গেছে, কিন্তু 71-এর বিষয়টাকে পুরোপুরি আমরা এখানে আনবো না। 1969-এ আমরা যা করেছিলাম এবং 71-এর জন্য যে প্রস্তুতি আমাদের ভিতরে ছিল, তাতে 52 আমাদেরকে দিয়েছিল, সেই বিষয়টা এই কবিতায় আমরা দেখতে পাবো। তো আমি কবিতাটা পড়ি, সবাই খুব খেয়াল করে কবিতাটার ব্যাখ্যাটা শুনবে এবং নিজেদের সঙ্গে মিলিয়ে নেবে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। আমাদের কবি বলছেন ফেব্রুয়ারি আসলেই রাস্তার পাশে কৃষ্ণচূড়া পড়ে। আমরা দেখেছি কৃষ্ণচূড়ার রং লাল। কবি এই ধরে ধরে নিবিড় হয়ে যে কৃষ্ণচূড়া ফুটে আছে, এটা তিনি যখন 1969-এ আবার আন্দোলনে কোনো মিছিলে যাচ্ছে অথবা একা পথ দিয়ে আসছে, ফেব্রুয়ারির এই কৃষ্ণচূড়া দেখে মনে হচ্ছে এগুলো কৃষ্ণচূড়া, শুধু কৃষ্ণচূড়া না, এজন্য শহীদের রক্ত ধারণ করে কৃষ্ণচূড়া ফুটে আছে। কারণ 52-তে ফেব্রুয়ারি 52-তে আমরা দেখেছি রক্ত ঝরেছিল, আবার এই ফেব্রুয়ারিতে কৃষ্ণচূড়া ফুটে আছে। হয়তো কৃষ্ণচূড়ার রং সবসময় এরকম লাল ছিল, কিন্তু এর কাছে বা কবির কাছে মনে হচ্ছে এটা যেন ওই রক্তকে ধারণ করে এখন কৃষ্ণচূড়া ফেব্রুয়ারিতে ফুটে আছে। এরা ফুল নয়, এরা যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, যারা সেদিন ভাষা আন্দোলন করেছিল, তাদের রক্তকে ধারণ করে এখন যেন এই কৃষ্ণচূড়া ফুটে আছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমরা আজকে যে কৃষ্ণচূড়া দেখছি, ওই 21, 52-র 21,
সেদিন যে আমাদের রক্ত ঝরেছিল, ওই কৃষ্ণচূড়া, আজকের কৃষ্ণচূড়া আমাদেরকে একটা জায়গায় দাঁড় করছে। সেটা হচ্ছে আমাদের চেতনাকে জাগ্রত করছে। আমরা মনে করছি কৃষ্ণচূড়া যারা শহীদের রক্তকে ধারণ করে রেখেছে, কৃষ্ণচূড়া দেখলেই আমরা বুঝতে পারছি এই কৃষ্ণচূড়া রঙের ভিতরে যেন আমাদের পূর্বসূরি যারা ছিল, আমাদের শহীদের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস তা এখানে লেগে আছে। আমাদের চেতনা সেটা জাগ্রত হচ্ছে। আর সাথে সাথে আমরা সামনের যে বিপদ, সেই বিপদকে মোকাবেলা করার জন্য নিজেরা তৈরি হচ্ছি। এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আর প্রান্তরিকতায় আমাদের মনে সকালে সন্ধ্যায়। এখন সে রঙে চেয়ে গেছে পদ্মার সারা দেশ, ঘাতকের অশুভ আস্থান। এই যে 1969, 1952 কথা বললাম, 52 কৃষ্ণচূড়ার রং আমাদেরকে অনুপ্রাণিত করছে। কিন্তু এখন 1969 বা 71-এর কাছাকাছি যখন আমরা দেখছি আবার আমার দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে, সেই রক্তে আমার দেশের মাটি ভিজে যাচ্ছে, কবি এই রক্ত, এই লাল, এই রং কবির কাছে ভালো লাগছে না। প্রাত্যিক জীবনে তাকে এই জিনিসটা আবারও দেখতে হচ্ছে, এটা কবি বলছেন আমার ভালো লাগছে না। যখন ঘাতক অর্থাৎ পাকিস্তানিদের বোঝানো হচ্ছে, ওদের আস্তানা আমাদের পূর্ব বাংলা আবার পরিণত হয়েছে, আমার ভাইকে ধরে যাচ্ছে, আমার ভাইকে মারছে, তাদের অধিকার আদায়ের কথা যখন তাদের মুখে প্রতিধ্বনিত হচ্ছে, সেটা দাবিয়ে দেওয়ার জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে। এই রাজপথ আবার যখন প্রকম্পিত হচ্ছে, তাদের উপরে গুলি করা হচ্ছে। কবি বলছেন সকাল সন্ধ্যায় নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার চোখে ভালো লাগছে না। ঘাতকের অশুভ আস্তানা হিসেবে পরিণত হয়েছে আমার এই বাংলা। আমি আর আমার মতো বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানা, কেউ মরা, কেউ আত্মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে পেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। তুমি বলছেন আমি বা আমার মতো বহু লোক আছে, ওদের কাছে আমরা বন্দী হচ্ছি, ওদের আস্তানা আমাদেরকে নির্যাতন করছে। কেউ কেউ ওখানে মৃত প্রায় এরকম অবস্থায় আছে, কিন্তু কেউ কেউ আবার প্রতিবাদও করছে, দারুণ বিপ্লবে বেঁচে পড়ছে। যখন একটা পক্ষ আমাদের দাবিয়ে দিতে চাচ্ছে, আমরা প্রতিবাদ করছি, পরিবেশটা খুব খারাপ অবস্থা হচ্ছে, তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। এই যে সিচুয়েশন, কখনো স্বজন তার স্বজনকে হারাচ্ছে, সে উত্তেজিত হচ্ছে, লড়াই সংগ্রামের মাধ্যমে তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার তারাও পাল্টা আক্রমণ করছে। মানুষের ভিতরে ভয়, ভীতি, সন্ত্রস্ত একটা অবস্থা। মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। মানুষের মনের অবস্থাকে বোঝানো হয়েছে এখানে। এই যে লড়াই সংগ্রাম বা এই মৃত্যুর মিছিল, এই যে অত্যাচার নির্যাতন মানুষের মনের স্বাভাবিক অবস্থাকে মেরে ফেলছে। কমলবন হচ্ছে তছনছ, অর্থাৎ মানুষের মন মানসিকতা, মানুষের জীবন যেমন যে স্বাভাবিক, এই স্বাভাবিক জায়গাটা আর অস্বাভাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক থাকছে না, সে বিষয়টা এখানে বলা হয়েছে। বুঝি তাই 1969 আওয়াজ সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে। সালাম, বরকত এরা হচ্ছে ভাষা সৈনিক, 1952 সালে শহীদ হয়েছে। কবি আবার বলছেন 1969 সালাম, বরকত আবার আসতে শূন্য ফ্লাগ তুলছে, তার প্রতিধ্বনি তুলছে। কিভাবে এটা? কবির কল্পনা, যখন মানবিক বাগান, কমলবন তছনছ হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাপন স্বাভাবিক থাকছে না, তখন ওই সালাম, ওই বরকতের মতো আবার এখনকার তরুণ কেউ কেউ হয়তো সামনে যে প্রতিবাদ করছে, কবি যেন তাদের ভিতরে সালাম, বরকতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এখানে সেই বিষয়টাই বোঝানো হয়েছে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা। 1969 সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা, কারণ সারা মানুষ ঢাকায় এসেছিল গণ অভ্যুত্থানে যোগদানের জন্য। সালামের চোখে যেন কি দেখা যাচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকায়। ঢাকা মানে সেখানে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, তাই বলা হচ্ছে সালামের চোখ যেন আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ সালাম বা সালামের মতো যাদেরকেই আমরা এখানে দেখছি আন্দোলন সংগ্রাম করছে, এদের চোখে মুখে যেন
এক সুন্দর বাংলাকে এঁকে দেওয়ার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মূল্যে তারা সুন্দর করে বাংলাকে গড়ে তুলতে চায়। তাই কবি এখানে বলেছেন, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, কবির কল্পনা, কবির কথা, যে ওই সময় রাজপথে আমরা কারা, সবাই জনসাধারণ, সব মানুষ এই আন্দোলন সংগ্রামে আমরা শরীর হয়েছি। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখন বীরের রক্তে দুটি মালার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের বহির উপত্যকা। একসাথে পড়লাম। কবি বলতে চেয়েছেন, আমি আবার দেখলাম সালামের হাত থেকে যেন সেই 52তে যেভাবে ভাষা আন্দোলন করা হয়েছিল, বাংলা বর্ণমালাকে নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল, এখন সেটা যেন হচ্ছে। অবিরত যেন তাদের মুখ দিয়ে সেই বর্ণমালা প্রতিধ্বনিত হচ্ছে। বরকত বলে গাঢ় উচ্চারণ, বরকতের কণ্ঠ দিয়ে যেন এখন আমরা শুনতে পাচ্ছি। বরকত না, এখানে বরকতের মতো কেউ, কিন্তু বরকতের নাম বলা হচ্ছে, মানে বরকতের প্রতিচ্ছবি তার ভিতরে দেখা যাচ্ছে। এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এখানে একটু বোঝা যাচ্ছে ফুল ফোটে ফুল, ফুল কথার অর্থ স্বাধীনতা। আমরা যে স্বাধীনতাটা, ভাষার স্বাধীনতা পেয়েছিলাম, নাগরিক স্বাধীনতা জন্য যে লড়াই করছি, কবি বলতে চাচ্ছেন 1971 স্বাধীনতার কথা কিন্তু কবি বলছি না, তার আগে যে স্বাধীনতাগুলো আমরা অর্জন করেছি, নাগরিক জীবনে আমাদের সেই স্বাধীনতাগুলোর পিছনে ছিল ওই আমাদের শরীরের রক্ত এবং তাদের স্বজন হারার যে কান্না, চোখের জল। তারা যদি আত্মত্যাগ না করতো, তারা যদি লড়াই সংগ্রামে না যেত, হয়তো আমরা এই অধিকারগুলো আজ পেতাম না। তাই এখানে কবি বলছেন, এখনো বীরের রক্তে আর দুঃখিনী মায়ের অশ্রু জল, এর জন্য ফোটে ফুল বাস্তবের বিশাল চক্করে। এই ফোটে ফুল অর্থাৎ স্বাধীনতা আমরা দেখতে পাই বাস্তব ক্ষেত্রে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, সেই স্বাধীনতাগুলো আমাদেরই প্রাণ শক্তি। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের চায়। আমাদের যে স্বাধীনতাগুলো, তা ওই শহীদের রক্ত এবং তাদের স্বজনহারা সেই মা বা আপনজনের চোখের জলের বিনিময় আমরা তাদের অর্জন এখন ভোগ করছি। তাদের জন্য মাঝে মাঝে শিহরিত হই, মাঝে মাঝে আবার আনন্দ অনুভব করি। অর্থাৎ তাদের কথা মনে করে দুই ধরনের ভাবনা আমাদের ভিতরে আসে। কোনো কোনো সময় খারাপ, কোনো সময় আমরা আনন্দিত হই। সে বিষয়টা এখানে বলা হয়েছে। ফেব্রুয়ারি 1970 কবিতাটি খুবই সহজ, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই কবিতা তিনটা খুবই সহজ, আমাদের ইতিহাস এই কবিতার সঙ্গে জড়িয়ে আছে। ফেব্রুয়ারি 1970 শীর্ষক কবিতাটি 1969 খ্রিস্টাব্দে নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এর কবি শামসুর রহমান। শামসুর রহমানের জন্ম এই ঢাকায়, তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি। আমরা যদি তার কবি পরিচিতি এবং পাঠ পরিচিতিটা এর সঙ্গে একটু পড়ি, তাহলে এখানকার জ্ঞানমূলক যেগুলো, সেগুলো আমাদেরকে পরবর্তীতে কোনো রকমের বাধার সৃষ্টি করবে না। যাই হোক, তোমরা তাহলে এই ক্লাসের যে ব্যাখ্যা, যে আলোচনা আমি করলাম, আমি জানি একদম স্পেসিফিক ভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমি এখানে এইভাবে বলি নাই, কারণ এগুলো তোমাদেরকে একটা সময় কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি। আমি জাস্ট একটু হলে সহজ করে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকম করে ব্যাখ্যাটা এখানে দিয়েছি। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা ফলপ্রসূ হবে। তোমরা নিজেদের জায়গাটায় নিজেরা কাজ করো, আমাদের আগামী দিন আরো ভালো যাক, ভালো জায়গায় তোমরা যাও। তোমাদের জন্য সবসময় সেই দোয়া করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। বাই বাই।